গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে তোমাদের বায়োলজির একদম একটা নতুন ইউনিট আমরা চালু করছি, ইউনিট নাম্বার 5, ইকোলজি এন্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, তোমরা এটা আগে কোথাও পড়েছো নাকি? ঠিক আছে, নিশ্চয়ই একদম নতুন। তো প্রথমে হচ্ছে আমরা একদম ওভারঅল সাবজেক্ট পুরো চ্যাপ্টারটাতে কি আছে সেটার একটা ওভারঅল আইডিয়া না থাকলে একদম চ্যাপ্টারটা আমরা পুরোপুরি ক্লিয়ার করতে পারবো না। তো ফার্স্ট অফ অল চ্যাপ্টার ওভারভিউ। ঠিক আছে, প্রথমে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা দেখবো যে চারটে সাব চ্যাপ্টার আছে। তো অর্গানিজমস এন্ড পপুলেশন, ইকোলজি, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি এন্ড কনজারভেশন এন্ড এনভায়রনমেন্টাল ইস্যু। ঠিক আছে, আজকে আমরা এটা পড়বো। অর্গানিজম এন্ড পপুলেশন। ঠিক আছে, ফার্স্ট অফ অল তাহলে অর্গানিজম কাকে বলে আর পপুলেশন কাকে বলে এটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। প্রথম কথা, অর্গানিজম কাকে বলে? ঠিক আছে, অর্গানিজম হচ্ছে এনি লিভিং থিংস ইন আওয়ার এনভায়রনমেন্ট, ইন দ্য আর্থ ইজ কল্ড organism. ঠিক আছে, you single, you are one organism, I am one organism. ঠিক আছে, there is a dog, one organism. ঠিক আছে, ঠিক তো? তাহলে এরকম প্রত্যেকটা জীব হচ্ছে একটা করে অর্গানিজম। ঠিক আছে, তারপর পপুলেশন কাকে বলে এটা আবার যখন পপুলেশন আসবো পরপর আসবো। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে ইকোলজি। প্রথমে আমরা এটা পড়ছি যেহেতু শুরু করছি, ইকোলজি কাকে বলে? ঠিক আছে, ইকোলজি হচ্ছে একটা সাবজেক্ট যেখানে আমরা অর্গানিজমস, পপুলেশনস এবং তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন সেটা যেখানে স্টাডি করা হবে সেটাকে বলা হচ্ছে ইকোলজি। তো দেখো এখানে লেখা আছে, ইজ আ সায়েন্টিফিক স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন অর্গানিজম এন্ড দেয়ার এনভায়রনমেন্ট। তো ফার্স্ট অফ অল এখানে অর্গানিজম আছে। অর্গানিজম দুভাবে ইন্টারঅ্যাকশন করতে পারে, আর একটা অর্গানিজমের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারে, হয় না? অর্গানিজম মানে ধরো তুমি, আর একটা অর্গানিজম ধরো কুকুর। ঠিক আছে, তুমি কুকুরকে প্রতিদিন সকালে ভাত দিলে খাবারের জন্য, এটা একটা ইন্টারঅ্যাকশন। আবার কুকুর তোমাকে রাত্রিবেলা গাড়ি দিল, ইন্টারঅ্যাকশন। ঠিক আছে না? তাহলে অর্গানিজম টু অর্গানিজম ইন্টারঅ্যাকশন একটা হতে পারে। আবার অর্গানিজম তার এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাকশন করে না। এই ধরো তোমরা সবাই শীতে হচ্ছে সোয়েটার পরে চলে আসছো, সোয়েটার কেন পরে চলে আসছো? এনভায়রনমেন্টটা কোল্ড হয়ে গেছে, তোমাকে তার প্রতি একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে। আমরা শীতে আবার জামা পরে নিয়েছি, ঠিক আছে, সোয়েটার পরে নিয়েছি। আবার যখন গরম হবে তখন আমরা কি করব? জলের বোতল নিয়ে চলে আসবো। That's the interaction between organism and environment. So study about these interaction about organism to organism and organism to environment is called the ecology. Clear or not? Then at the beginning, three scientists are we have mentioned here. Ernest Haeckel is a scientist that coined the ecology term. ঠিক আছে, ইকোলজি টার্মটা প্রথমে দিয়েছে হচ্ছে আর্নেস্ট হ্যাকেল। ঠিক আছে, বাট হি ডাজ নট এক্সপ্লেন ক্লিয়ারলি হোয়াট ইজ দ্য ইকোলজি। ঠিক আছে, দেন ইপিওডাম কামস টু ডিফাইন দ্য ইকোলজি। ঠিক আছে, in the India there Ramdev Mishra is the defining scientist for the ecology. ঠিক আছে, রামদেব মিশ্র কাজ করেছে হচ্ছে বিভিন্ন গ্রাসল্যান্ড ইকোসিস্টেমের উপর কাজ করেছে। আর যখন আমরা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে যাব তখন আরেকজন বিজ্ঞানী আছে, সেটা হচ্ছে রামসার সাইট বলে একটা টুরিস্ট প্লেস আছে। ঠিক আছে, তার ওনার নামে। তো আমাদের যেমন গ্রাসল্যান্ড ইকোলজির উপর কাজ করেছেন হচ্ছে রামদেব মিশ্রা। ওকে, দেন ইকোলজি have consist of two subject. ঠিক আছে, ecology has auto ecology and sense ecology. তো auto ecology কি আর sense ecology কি? auto ecology আমি দেখতে পাচ্ছি না তো, concerned with the individual organism or species in relationship to environment. ওকে, তাহলে যখন অর্গানিজম এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাকশন করছে তখন আমরা সেটাকে অটো ইকোলজি বলছি। ঠিক আছে, only one organism interact with its environment, that's called the auto ecology. Auto means single, মানে নিজে যখন এনভায়রনমেন্টের সঙ্গে
একটা ইন্টারাকশন করছে তখন তাকে বলা হচ্ছে অটো ইকোলজি। আবার সিন্স ইকোলজি কি? সিন্স ইকোলজি হচ্ছে যখন একটা পপুলেশন বা অনেকগুলো ইন্ডিভিজুয়াল, অনেকগুলো অর্গানিজম নিজেরা যখন একটা এনভায়রনমেন্টের উপর ইমপ্যাক্ট ফেলছে তখন তাকে বলা হচ্ছে সিন্স ইকোলজি। ইটস মিন এভাবে কিভাবে হয়, যখন দেখলাম যে যখন একটা পুকুর দেখলাম, তখন একটা পুকুরে যখন অনেক মাছ মিলে একটা কোনো ইকোসিস্টেমকে চেঞ্জ করে দেবে তখন সেটাকে বলা হচ্ছে সিন্স ইকোলজি। ঠিক আছে, ধরো আমি আমার বাড়িতে একা আছি, ঠিক আছে, আমি এখানে একটা আমার প্রত্যেকদিন খাওয়ার পরে একটা এই নোংরা ফেলাই না আমরা, মিউনিসিপ্যালিটি নোংরা ফেলে দিই। এবার যখন পুরো তমলুক মিলে একটা নোংরা ফেলে দিল, দিয়ে নদী ধারে একদম নোংরা কাড়ি করে দিল, যেটা হচ্ছে সেন্স ইকোলজি। ঠিক আছে, পুরো কমিউনিটি মিলে ইমপ্যাক্ট করছে। ঠিক আছে, সেটা হচ্ছে সেন্স ইকোলজি। ওকে, এবার এবার যখন আমরা ইকোলজি পড়ছি, এবার আমাদের কিছু জানতে হবে যে লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশন মিনস, তো কি লেভেলে আমরা পড়াশোনাটা করছি। ঠিক আছে, প্রথমে আমরা সেল বায়োলজিতে সেলস পড়ছি না, সেলস পড়ছি। সেলস একটা লেভেল। সেলস কাকে বলা হয়? ইউনিট অফ লাইফ কে বলা হয় না? ইউনিট অফ লাইফ ইজ দ্য সেল। তো সেখানে সেলস লেভেলে যে আমরা সেল বায়োলজি পড়ছি, তখন সেল লেভেলে গিয়ে পড়ছি সেলের মধ্যে কি হচ্ছে না হচ্ছে পড়ছি না। আবার দেখো অনেকগুলো সেল যদি মিলে, মনে করো এটা সেলস, ঠিক আছে, নিউক্লিয়াস আছে, সেলস। তো সেল লেভেলে গিয়ে আমরা কি পড়ি? সেল বায়োলজি পড়ি, সেলের মধ্যে কি আছে না আছে, সেল মেমব্রেন, এটা সেটা পড়লাম। সেল সেল বায়োলজি, সেল লেভেল। অনেকগুলো সেল যখন আমরা এক জায়গায় করব, সেটা কি তৈরি হবে বলো তো? টিস্যু তৈরি হবে না? অনেকগুলো সেল নিয়ে কি তৈরি হয়? টিস্যু। টিস্যু তৈরি হয় না? টিস্যু লেভেলে পড়াশোনা করার জন্য কি আছে বলো তো? হিস্টোলজি। হিস্টোলজি আছে, যেগুলো আমরা টিস্যু লেভেলে পড়াশোনা করি। ঠিক আছে, আবার অনেকগুলো টিস্যু যখন এক জায়গায় হয়ে যাবে, তখন সেটা আমরা, ধরো অনেকগুলো টিস্যু এরকম আছে, টিস্যু, জাস্ট টিস্যু। টিস্যু। তো অনেকগুলো টিস্যু নিয়ে আমরা কি তৈরি হয় বলো তো? অর্গান। একদম ঠিক, অর্গান তৈরি হয়। অর্গান অনেকগুলো, এবার অর্গান সিস্টেমে পড়াশোনা কি বলে বলো তো? ফিজিওলজি বলে না? ঠিক আছে, ধরো লিভারের মধ্যে অনেকগুলো টিস্যু আছে, আবার কিডনির মধ্যে অনেকগুলো টিস্যু আছে, সেরকম। তো এবার এখানে হয় না, এখানে বড় করে দেখাচ্ছি। তো এটা সেলস, দেন সেলস এর পর টিস্যু, দেন অর্গান। ঠিক আছে, ঠিক আছে। তো অর্গান, অনেকগুলো অর্গান নিয়ে কি হবে বলতো? ধরো লিভার নিলাম, তারপর স্টোমাক নিলাম, তারপর তারপর স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন নিলাম। ঠিক আছে, এগুলো সব অর্গান। এগুলো সব মিলে কি হবে বলতো? ডাইজেস্টিভ সিস্টেম হয়ে গেল। দেন তাহলে সিস্টেম, অর্গান সিস্টেম। অর্গান সিস্টেম। এবার অনেকগুলো অর্গান সিস্টেম নিয়ে কি হবে? ধরো আমার ডাইজেস্টিভ সিস্টেম আছে, তারপর রেসপিরেটরি সিস্টেম আছে, তারপর ধরো এক্সক্রিটরি সিস্টেম আছে, ভাস্কুলার সিস্টেম আছে, সমস্ত সিস্টেম মিলে আমার কি তৈরি হয়েছে? আমি নিজে তৈরি হয়েছে, দ্যাটস দ্য অর্গানিজম। বুঝা গেছে কি না এতটা? এটা অর্গানিজম। তো এগুলো হচ্ছে একটা করে লেভেল। যখন অর্গানিজম লেভেলে পড়বো কিছু জিনিস, আবার যখন অর্গান সিস্টেম লেভেলে আমরা পড়ি, কি পড়ি? ফিজিওলজি পড়ি, এখান থেকে এতটা ফিজিওলজি পড়ি না? ফিজিওলজি, সেল, সেল বায়োলজি, টিস্যু হচ্ছে কি হিস্টোলজি, হিস্টোলজি পড়ি। ঠিক আছে, আফটার অর্গানিজম, তাহলে অর্গানিজম থেকে শুরু করছি আবার।
তো আর অর্গানিজমের পর থেকে আমাদের আমাদের যে লেভেল গুলো আছে এখানে আমরা হচ্ছে ইকোলজি পড়ি, ঠিক আছে। তাহলে অর্গানিজমের আগে পর্যন্ত যেখানে ছিল আমাদের সিস্টেম লেভেল পর্যন্ত ছিল, অর্গান সিস্টেম পর্যন্ত, সেটা আমরা ফিজিওলজিতে পড়ে নিয়েছি, ঠিক আছে। এবার অর্গানিজমের পর থেকে যে লেভেল গুলো আছে সেটা আমরা ইকোলজিতে পড়বো। তাহলে এরপরে হচ্ছে 5টা লেভেল আছে। এটা একটা লেভেল, 1 নম্বর লেভেল। অর্গানিজমের পর আছে কি, অর্গানিজমের পরে আছে দেখো পপুলেশন, then community, and then ecosystem. 2 3 4 আর বায়োম। ওকে, তাহলে এই যে 5টা, তাহলে এই 5টা হচ্ছে লেভেল নিয়ে হচ্ছে আমাদের ইকোলজিটা পড়া হবে, ঠিক আছে। তাহলে ইকোলজি কনসিস্ট অফ দিস 5 লেভেলস। ওকে, তো এবার আমরা একটা একটা করে জানবো যে অর্গানিজম কি, পপুলেশন কি, কমিউনিটি কি, আর বায়োম কি, ইকোসিস্টেম কি। ফার্স্ট অফ অল অর্গানিজম কাকে বলে আমি প্রথমেই বলে দিয়েছি। তো ঠিক আছে, প্রত্যেক ইন্ডিভিজুয়াল অ্যানিমেল এন্ড প্ল্যান্ট এন্ড যাই হোক এমনি লিভিং ইউনিট ইজ কল্ড অর্গানিজম, এনি লিভিং ইউনিট ইজ কল্ড অর্গানিজম। তাহলে পপুলেশন কি, ঠিক আছে। পপুলেশন কি, পপুলেশনের সংজ্ঞাটা বোধহয় লেখা আছে এখানে, ওকে দরকার নেই। পপুলেশন, পপুলেশন পপুলেশন হচ্ছে যে অর্গানিজমে আমরা কি জানি, স্পিসিস জানি না, এভরি অর্গানিজম মেনশন বাই হিজ স্পিসিস, ঠিক আছে। উই আর দা, আমরা কি স্পিসিস বলো, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, হোমো সেপিয়েন্স। তো হোমো সেপিয়েন্স ইজ অন নেম অফ ওয়ান স্পিসিস, ঠিক আছে। একটা স্পিসিস হচ্ছে একটা অর্গানিজম বলা হচ্ছে। যেমন যেমন আরো কিছু বিজ্ঞানসম্মত নাম বলো না, যেমন ধরে নিলাম কুকুর আছে, কুকুর, তারপর বিড়াল, আর বলো না ইঁদুর আছে, প্রত্যেকে হচ্ছে কি একটা করে অর্গানিজম, ঠিক আছে। কুকুর অর্গানিজম, ইঁদুর অর্গানিজম, মানুষ অর্গানিজম, ঠিক আছে। আমাদের চারপাশে যা যা দেখে অর্গানিজম, মোটামুটি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি অর্গানিজম। তো একটা জায়গায় দেখলাম যে অনেক কুকুর দাঁড়িয়ে আছে, কুকুর কুকুর কুকুর, তো কুকুরের একটা যে গোষ্ঠী আছে সেটাকে বলা হচ্ছে কুকুরের পপুলেশন, ঠিক আছে। তো যদি বলা হয় যে তমলুকের মানুষের পপুলেশন, তো মানুষের পপুলেশনে মানুষ থাকবে, মানুষের পপুলেশনে কুকুর থাকবে কি। যখন আমাদের ধরো আদমশুমারি হচ্ছে তখন তো মানুষকে গুণা হয় না, নাকি যে গুনতে আসে তোমার বাড়িতে কজন মানুষ আছে, তোমার বাড়িতে কটা কুকুর আছে, বলে কি। তাহলে মানুষের পপুলেশনে, এটা যদি মানুষের পপুলেশন হয়, মানুষের পপুলেশনে কুকুর আসবে না, আর কুকুরের পপুলেশনে মানুষ যাবে না, বিড়ালের পপুলেশনে বিড়াল থাকবে, মানুষ যাবে না। তাহলে আমরা একটা জিনিস কি বুঝতে পারছি যে পপুলেশন মানে একটা নির্দিষ্ট স্পিসিসের একটা গ্রুপ, ঠিক আছে। তাহলে পপুলেশন, তাহলে গ্রুপ অফ আইডেন্টিক্যাল স্পিসিস এন হবে স্পিসিস lives in a given area in a particular time. এর মানে কি, মানে ধরো এখানে কুকুর ছিল আমাদের, ঠিক কিনা। ধরো আমাদের এখানে তমলুকের রাজবাড়িতে 10টা কুকুর আছে এবছর, ঠিক আছে। এখানে পরের বছর 5টা কুকুর মারা যাবে, ঠিক আছে। আবার পরের বছর 10টা কুকুর আরো জন্মাবে, ঠিক আছে, এই পপুলেশন আসবে। তাহলে এই যে 5টা কুকুর মারা গেল আর এই 5টা কুকুর যে নতুন অ্যাড হলো, এদের কি তাহলে কি সেম পপুলেশনে বলবো। এই কুকুরটা যখন এখানে থাকতো এই কুকুর তো এখানে থাকতো না,
থাকতো কি? থাকতো না। তাহলে এটা একই পপুলেশনের নয়, কারণ আমাদের দেখো এখানে বলা আছে কি ইন এ পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট টাইমে যখন আমরা হিসাব করছি সেই টাইমে যতগুলো লোক আছে সেটাকেই আমরা পপুলেশন বলবো। যখন দেখবো যে এখানে এখানে আমাদের 10টা কুকুর ছিল, তারপর আমাদের এখানে হয়ে গেল একটা, এখানে ভূমিকম্প হয়ে গেল, মারা গেল সব কুকুর, ঠিক আছে, পরের বছর আবার কিছু কুকুর জন্মালো, তাহলে তাদেরকে একই পপুলেশনে বলবো না, ঠিক আছে, তারা আলাদা আলাদা টাইমে ছিল, ঠিক আছে, তাহলে তাদেরকে একই পপুলেশন বলা যাবে না। তাহলে আমাদের দুটো কথা মনে রাখতে হবে, আইডেন্টিক্যাল স্পিসিস হতে হবে, মানে সেম স্পিসিস হতে পারে, আইডেন্টিক্যাল স্পিসিস বা সেম স্পিসিস বলতে পারো, যে গ্রুপ অফ সেম স্পিসিস লিভ ইন এ গিভেন এরিয়া, ঠিক আছে। এই এরিয়াটা কে ডিফাইন করবে, যে আমরা রাজবাড়ি কুকুরগুলোকে একটা পপুলেশন বলবো, না গোটা তমলুকের কুকুর সমস্তকে নিয়ে একটা কুকুরের পপুলেশন বলবো, নাকি গোটা পৃথিবীর কুকুরকে নিয়ে একটা পপুলেশন বলবো, এটা কে ডিফাইন করবে, ঠিক আছে, এটা ডিফাইন করবো আমি, ঠিক আছে, যে যে এটা পপুলেশনটা স্টাডি করবে সে ডিফাইন করবে যে আমি কিসের উপর স্টাডি করছি। আমি যদি স্টাডি করি যে না আমি শুধু রাজবাড়ির কুকুরগুলোকে নেব, তো রাজবাড়ির কুকুরগুলোই আমার কাছে পপুলেশন, ঠিক আছে। কেউ আবার বড় তার থেকে বড় বিজ্ঞানী চলে এলো, সে বললো যে আমার গোটা ভারতের কুকুরগুলোকে নিয়ে আমি একটা স্টাডি করব, তার কাছে গোটা ভারতের কুকুরগুলোই একটা পপুলেশন, ঠিক আছে। পপুলেশন ডিফাইন করবে মানুষ বা ইকোলজিস্ট, যে বিজ্ঞানী সে, ঠিক আছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ইন এ পার্টিকুলার টাইম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা অন্যান্য টাইমে 2050 সালে 2000 নয় 1050 সালে 2020 সালে যে কুকুরের যে পপুলেশনটা থাকবে সেটার সঙ্গে কিন্তু 1050 সালে যে পপুলেশনটা থাকবে সেটা কিন্তু সেম পপুলেশন নয়, ঠিক আছে। ওকে, এটা কি থাকবে না মুছে দেবো, মুছে দিই। ঠিক আছে, তো পপুলেশন বোঝা গেছে না। এটা দেখো এই যে যেমন দেখলাম, এটা ধরো ইন্ডিভিজুয়াল একটা ফুল, ঠিক কি না। আবার এইরকম অনেক ফুল নিয়ে তৈরি হবে কি একই স্পিসিস, দেখো এখানে সব ফুলগুলো একই না, এই ফুলটা এই ফুলটা সমস্ত নিয়ে তৈরি হবে, এটা পপুলেশন। এটা কি, এটা কি হবে বলো তো, অর্গানিজম। তো এটা পপুলেশন, কিন্তু পপুলেশন বলতে হলে বলতে হবে যে কার পপুলেশন, ঠিক আছে, এই ফুলটার পপুলেশন, পপুলেশন। তো পপুলেশনের পরে যে অর্গানাইজেশনটা আছে সেটা হচ্ছে কি কমিউনিটি, কমিউনিটি। তো কমিউনিটি কি, কমিউনিটি হচ্ছে দেখো এখানে আমাদের যদি গোটা তমলুকে দেখি তাহলে কুকুরের পপুলেশন আছে নিশ্চয়ই একটা, তারপর মানুষের পপুলেশন আছে, ঠিক না। তারপর হচ্ছে কি, তারপর ধরো পাশে একটা বিড়ালের পপুলেশন আছে, তারপর আমাদের ঘরে ইঁদুরের পপুলেশন আছে, টিকটিকির পপুলেশন আছে, আছে তো, ঠিক আছে। এবার এই পপুলেশন কি প্রতিনিয়ত ইন্টারঅ্যাক্ট করছে, ধরো কুকুরের সঙ্গে মানুষের একটা ইন্টারাকশন আছে, আবার ধরো এখানে ইঁদুর আছে, ইঁদুরের সঙ্গে মানুষের একটা ইন্টারাকশন আছে, দেখতে পেলে মেরে দেবো, ঠিক আছে। তারপর এখানে বিড়াল আছে, তাদের বিভিন্ন রকম ইন্টারাকশন আছে, মানে প্রত্যেকটা পপুলেশন প্রত্যেকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতেছে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা ইন্টারঅ্যাক্টিং পপুলেশন টোটাল মিলে একটা তৈরি করবে কি কমিউনিটি। তাহলে কমিউনিটি কি, কমিউনিটি ইজ দ্য গ্রুপ অফ পপুলেশন, গ্রুপ অফ ইন্টারঅ্যাক্টিং পপুলেশন, ঠিক আছে। তাহলে এবার কমিউনিটি গুলো মিলে আবার তৈরি করবে ইকোসিস্টেম, ইকোসিস্টেম তৈরি করবে। তো ইকোসিস্টেম কি, ইকোসিস্টেম দেখো দেখো এখানে তো আমরা দেখছিলাম কমিউনিটি একটা আছে, তার মধ্যে অনেক পপুলেশন আছে, আছে তো। এবার এই ইকোসিস্টেম এবার কি করবে, এই যে পুরো যে কমিউনিটিটা, পুরো কমিউনিটিটা কি করবে বলো তো, এর যে বাইরে যে সব ধরো এবার সূর্য আছে, বাতাস আছে, এখানে বাতাস আছে, তো ধরো এখানে একটা শীত পড়ছে, শীত পড়লে কি আমার একা শীত লাগে, কুকুরের তো লাগে, কুকুরের লাগে, বিড়ালের লাগে, সকলের লাগে না।
ঠিক আছে, তাহলে এখানে যে বাকি যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো আছে তাদের সঙ্গে যে ইন্টারাকশনটা করবে সেটাকে বলা হচ্ছে একটা ইকোসিস্টেম তৈরি করলো। তাহলে আমি যদি একটা পুকুরে দেখি, একটা ধরো পুকুর, জাস্ট ইমাজিন এ পুকুর, ঠিক আছে, এখানে কি আছে, এখানে মেন যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেটা কি, জল। তাহলে ওয়াটার হচ্ছে মেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আর কি, সূর্য আছে। তো এটা এটা আমি ইকোসিস্টেম বলে দিতে পারবো। কেন বলবো? কারণ এখানে যে মাছগুলো আছে, মাছ আছে, তারপর কাঁকড়া আছে, তাহলে মাছের একটা পপুলেশন, ঠিক আছে, একটা মাছের একটা পপুলেশন, মানে ধর শুধু শুধু রুই মাছের একটা পপুলেশন। রুই মাছ আর কাতলা মাছ তো আলাদা স্পিসিস, তাই না? তাহলে রুই মাছের একটা পপুলেশন, কাতলা মাছের একটা পপুলেশন, তারপর কাঁকড়ার একটা পপুলেশন, তাই তো? তাহলে সবাই মিলে যখন একটা, সবাই কি করছে, সবাই ওয়াটারের সাথে ইন্টারাকশন করছে, আবার সবাই সূর্যের সাথে ইন্টারাকশন করছে। তারপর আবার এখানে যে সব ধরো জলের পিএইচ আছে না, পিএইচ আছে একটা, সরি পিএইচ তো এরকম লেখা হবে না, পিএইচ আছে, ঠিক আছে, আবার স্যালিনিটি আছে। এই সমস্ত জিনিসের উপর সবাই ইন্টারাকশন করছে। তো মাছ কি একা ইন্টারাকশন করছে? করেনি তো। তাহলে এই পুরো যে একটা এনভায়রনমেন্ট তৈরি করছে এটাকে বলা হচ্ছে একটা একটা ইকোসিস্টেম। তো এরকম দেখো, এটা এটা জলে আছে, এই জন্য এটাকে বলছে ওয়াটার ইকোসিস্টেম। আবার কেউ গ্রাসল্যান্ডের মধ্যে হলে, গ্রাসল্যান্ডের নিশ্চয়ই মাছ থাকবে না। তাহলে গ্রাস ইকোসিস্টেমের উপর নির্ভর করে সেখানকার জীবজন্তুগুলো কিরকম হবে বা গাছটা কিরকম হবে। তাহলে ইকোসিস্টেমের উপর নির্ভর করে আবার এই অর্গানিজম কিরকম হবে, ঠিক না? তাহলে অর্গানিজমের উপর নির্ভর করে ইকোসিস্টেম কিরকম হবে, আবার ইকোসিস্টেমের উপর অর্গানিজম কিরকম হবে সেটাও নির্ভর করে। তাহলে প্রতিনিয়ত ইন্টারাকশন চলছে এগুলোর মধ্যে। তাহলে আবার যখন গ্রাসল্যান্ড দেখবো, গ্রাসল্যান্ডে কি আছে, গ্রাসল্যান্ডে গরু ঘাস খাচ্ছে, আবার সেখানে ফোর্ডিং আছে, ফোর্ডিং কে ব্যাঙ খাচ্ছে, এসব হচ্ছে না, সেটা হচ্ছে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম। ওকে, তো ইকোসিস্টেমের পরে কি, ইকোসিস্টেমের পরে হচ্ছে বায়োম। তো বায়োমটা বোঝার জন্য নেক্সট স্লাইড। ওকে, বায়োম, বায়োম যখন আমরা ভাববো তখন বায়োম মানে হচ্ছে একটা লার্জ এরিয়া, ঠিক আছে, যেখানে হচ্ছে অনেক ইকোসিস্টেম আছে। ধরলাম সুন্দরবন, ওকে, সুন্দরবন ধরলাম। এবার সুন্দরবনে কি শুধু জঙ্গল আছে? শুধু তো জঙ্গল নেই, শুধু জঙ্গল আছে এরকম প্রচুর জঙ্গল আছে এরকম তো ব্যাপারটা নয়। পাশে নদী আছে, আছে তো। তাহলে নদীতে যে মাছ থাকবে সে কি জঙ্গলে থাকবে? থাকবে না তো। তাহলে নদী একটা আলাদা ইকোসিস্টেম। আবার এখানে জঙ্গলে কে আছে? বাঘ আছে। তো বাঘ তো জলে লেগে পড়বে না, মাঝে মাঝে ফ্রিকোয়েন্টলি লেগে পড়তে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে তো তার বেঁচে থাকার জন্য নামে নাই। তো সেটা হচ্ছে, এটা আবার আলাদা ইকোসিস্টেম। তো দেখো একই জায়গার মধ্যে এখানে একটা ইকোসিস্টেম, এখানে একটা ইকোসিস্টেম। তো আবার ধরো এখানে মানুষ বসবাস করে, এখানে মানুষ বসবাস করে মানে কি, এটা গ্রাসল্যান্ড, চাষবাস হয়, তো এটা একটা ইকোসিস্টেম আবার আলাদা। তাহলে নদীর পরে এখানে পুকুর আছে, পুকুর আলাদা ইকোসিস্টেম। তো দেখো একটা জায়গার মধ্যে কত ইকোসিস্টেম আছে না? তো এরকম পুরো অনেক বড় জায়গা নিয়ে আছে আমরা বলবো। আবার দেখো এইখানে যেসব ইকোসিস্টেম পাওয়া যাবে সেটা নিশ্চয়ই আবার আমরা দার্জিলিং এ গেলে এরকম ইকোসিস্টেম পাবো না, আলাদা আলাদা সেখানে আবার পাবো। সেখানে লেক আছে, সেখানে আবার পাহাড় আছে, পাহাড়ের, তো সেখানে আবার একটা আলাদা ইকোসিস্টেম পাওয়া যাবে। তো এগুলো কিসের উপর নির্ভর করে যে এরকম ইকোসিস্টেম হবে আর পাহাড়ে গেলে আবার একটা অন্য ধরনের ইকোসিস্টেম হবে? সেটা কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে যে এখানে টেম্পারেচার কিরকম, আর টেম্পারেচার কিরকম, আর হচ্ছে কিরকম বৃষ্টিপাত হয়, সেটার উপর নির্ভর করে মেনলি যে এখানকার ইকোসিস্টেম গুলো কিরকম হবে। আর পুরো এই যে বৃষ্টিপাত, তাহলে রেনফল, রেনফল আর হচ্ছে টেম্পারেচার, two are the major factor to determine what type of ecosystem is there, ঠিক আছে? তাহলে এগুলোর উপর নির্ভর করে যে ইকোসিস্টেম গুলো কিরকম হবে। আর এই সমস্ত ইকোসিস্টেম, দেখো এটা যদি সুন্দরবনে হয়, এই যখন হচ্ছে সুন্দরবনে ঠান্ডা পড়বে, এখানেও ঠান্ডা পড়বে, এখানেও ঠান্ডা পড়বে, এখানেও ঠান্ডা পড়বে, এখানেও ঠান্ডা পড়বে, তাই না? তাহলে প্রত্যেকটা ইকোসিস্টেম কিন্তু তাদের একটা ফ্যাক্টর একই হয়ে গেছে, দেখো না, টেম্পারেচার সকলের একই সব ইকোসিস্টেম গুলোর। আবার যখন বৃষ্টি হবে, এখানে বৃষ্টি হবে, এখানে কি হবে না, সব জায়গায় সেম সেম বৃষ্টি হবে। তাহলে দেখো টেম্পারেচার আর আর রেনফল, এই ইকোসিস্টেম গুলো একটা জায়গায় একই না। তাহলে যখন একটা জায়গায় অনেকগুলো ইকোসিস্টেম একই রেনফল আর একই টেম্পারেচারের মধ্যে চলে আসবে, তখন তাদেরকে আমরা বলবো যে একটা বায়োম, ঠিক না? আবার যখন আমরা চলে যাবো ওটা রাজস্থানে,
রাজস্থানে যে চলে গেলে তখন রেনফল অনেক কম, টেম্পারেচার অনেক বেশি, তো সেখানে নিশ্চয়ই সুন্দরবনের মতো ইকোসিস্টেম গড়ে ওঠেনি, কিন্তু সেখানেও পুকুর আছে, সেখানেও নদী আছে, সেখানেও কিছু গাছ আছে, গাছ মানে সেখানে জঙ্গল নেই, নিশ্চয়ই অন্য কিছু গাছ আছে। তাহলে সেখানের যে গাছগুলো বা যেখানে যে নদীগুলো আর যে গ্রাসল্যান্ড বা পুকুর, সেগুলো নিশ্চয়ই সুন্দরবনের মতো নয়। রাজস্থানে চলে যাবো, সেটা কিসের উপর ডিপেন্ড করছে বলো তো? রেনফল আর টেম্পারেচার, এই দুজনে দুটা বায়োমকে আলাদা করে দিচ্ছে। তাহলে বায়োম কাকে বলবো? বায়োম ইজ দ্য গ্রুপ অফ ইকোসিস্টেম ইন দ্য সেম রেনফল এন্ড টেম্পারেচার এরিয়া, ঠিক আছে? ওকে, দেখো তারপর নিটে একটা কোশ্চেন পড়ে, এই দাগগুলো কোথা থেকে চলে এলো? ওকে, নিটে তোমাকে হচ্ছে এরকম একটা দিতে পারে, বায়োম বায়োম স্টাডি করার জন্য একটা গ্রাফ দিতে পারে, ঠিক আছে? গ্রাফ থেকে কোশ্চেন থাকতে পারে। দেখো এই পাশে কি লেখা আছে? মিন টেম্পারেচার লেখা আছে না, এদিকে লেখা আছে টেম্পারেচার। দেখো টেম্পারেচার বাড়ছে, -15, -10, -5, 0 এখানে, তারপর এখানে আরো প্লাসের দিকে 5, 10, 15, 20, 25। এবার দেখো এখানে লেখা আছে প্রেসিপিটেশন বা রেনফল। ঠিক আছে, প্রেসিপিটেশন লেখা আছে বা রেনফল লেখা আছে। তো এবার দেখবো যে রেনফল আর টেম্পারেচারের উপর নির্ভর করে কি হবে, কত ধরনের বায়োম আমরা পেতে পারি, ঠিক আছে? তো দেখো যখন হচ্ছে একদম টেম্পারেচার অনেক কম কিন্তু প্রেসিপিটেশনও একদম কম, ঠিক কি না? দেখো প্রেসিপিটেশন তো 50, 100, 150, এটা হচ্ছে মিলিমিটারে দেওয়া আছে, নিশ্চয়ই সেমিতে দেওয়া আছে, ঠিক আছে? প্রেসিপিটেশন মানে বৃষ্টিপাত, বৃষ্টিপাত এদিক থেকে ওপাশে বেড়ে গেছে, এদিকে যত যাবে বেড়ে যাবে। তো যখন একদম বৃষ্টিপাতও কম, টেম্পারেচারও কম, তাহলে সেগুলোকে কি বলবো বলো তো? টেম্পারেচার কম মানে কোল্ড, আর বৃষ্টিপাত কম মানে ডেজার্ট, তাহলে এটা হচ্ছে কোল্ড ডেজার্ট, ঠিক আছে? কোল্ড ডেজার্টকে আবার এরকম বলা হয়েছে আর্কটিক এন্ড অ্যালপাইন তুন্দ্রা। তুন্দ্রা মানে হচ্ছে একদম ঠান্ডা জায়গা, যেখানে একদম গাছপালা নেই আর বৃষ্টিপাতও হয় না, ঠিক আছে? যেমন আমরা পেয়ে যাব, কোন কোন জায়গাগুলো পেয়ে যাবো বলতো? রাশিয়ার জায়গা, বিভিন্ন জায়গাগুলো পেয়ে যাবো। তাহলে তোমাকে একটা এরকম ভাবে ধরো গোল করে দিবে, এখানে এরকম একটা গ্রাফ থাকবে, এরকম একটা গ্রাফ থাকবে, এখানে একটা গোল করে দিবে, বলবে যে এটা কি ধরনের বায়োম। তাহলে তোমাকে বলতে হবে যে এটা তো -10 ডিগ্রির কাছাকাছি, প্লাস হচ্ছে বৃষ্টিপাতও হচ্ছে না, তার মানে এটা আমাদের হয়ে যাবে আর্কটিক বা অ্যালপাইন তুন্দ্রা। তুন্দ্রা কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে তুন্দ্রা মানে হচ্ছে আমাদের যেখানে কোল্ড এরিয়া, আবার বৃষ্টিপাত হচ্ছে না, আবার দেখো বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু হট এরিয়া, বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু হট এরিয়া, ঠিক আছে? দেখো এখানে টেম্পারেচার কোথা থেকে, 25 ডিগ্রি থেকে একদম 5 ডিগ্রি পর্যন্ত। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের রাজস্থানের ডেজার্ট, রাজস্থানের ডেজার্ট বা এমনি ডেজার্ট যেটাকে বলি ডেজার্ট। তাহলে তোমাকে যদি এইখানে এরকম ভাবে একটা জায়গা মার্ক করে দেয়, দিয়ে বলে এটা কি কি বায়োম হবে, বলতে পারবে কিনা? দেখে নেবে যে হচ্ছে কম বৃষ্টিপাত হচ্ছে, আবার অনেক গরম, তাহলে এটা হচ্ছে এমনি ডেজার্ট। আবার দেখো, আবার দেখো এই যে দুটো আছে, এটা মুছে দিই। দেখো এরপরে যে দুটো আছে না, দেখো এটা আর এটা, এই দুটার কথা আলোচনা করি। এই দুটার বৃষ্টিপাত প্রায় মোটামুটি সমান সমান, কিন্তু এদেরকে আমরা তাহলে কিভাবে ডিফাইন করবো? টেম্পারেচারের উপর নির্ভর করে, ঠিক আছে? টেম্পারেচারের উপর নির্ভর করে। দেখো এটা বেশি গরম, এটা অনেক ঠান্ডা, তাহলে গরম হলে সেটাকে বলা হচ্ছে গ্রাসল্যান্ড, আর ঠান্ডা হলে বলা হচ্ছে কনিফারাস ফরেস্ট, ঠিক আছে? কনিফার ফরেস্ট, কনিফার গাছ কারা কারা দেখছে? কনিফার গাছ যে আমরা যে জিঙ্গেল বেল করি না, সেই যে এরকম গাছগুলো, তুই বুঝো সেটা হচ্ছে কনিফার। তাহলে কনিফার কোথায় পাওয়া যায়? জেনারেল আইডিয়া, খ্রিসমাস ট্রি গুলো তো ঠান্ডার দেশে পাওয়া যায়, তাই না? তো ঠান্ডার দিকে পাওয়া যাবে, একটা ঠান্ডা ঠান্ডা হলে কনিফারাস ফরেস্ট, আর এমনি যদি গরম হয় তাহলে হচ্ছে গ্রাসল্যান্ড। গ্রাসল্যান্ড হচ্ছে বৃষ্টিপাত খুব বেশি হয় না, ওই জন্য বড় বড় গাছ হয় না, ঠিক আছে? সেই সেখানে গ্রাস হয়, গ্রাসের হচ্ছে কম বৃষ্টিপাত লাগে। তার মানে এমন নয় যে আবার ডেজার্টের মধ্যে একবারে বৃষ্টিপাত হয় না, তখন তো গ্রাসও হবে না। তাহলে গ্রাসল্যান্ডের ক্ষেত্রে বৃষ্টিপাত কম কিন্তু টেম্পারেচার অনেকটা বেশি।
আবার দেখো এটা এটা এর দুজনকে আমি ডিফাইন করলাম আলাদাভাবে। তো এরপরে এরপরে আছে আমাদের এটা, দেখো এটা একটা আছে আর এটা একটা আছে, তাই না? এটা দেখো টেম্পারেচার এতটা, আবার বৃষ্টিপাত অনেক বেশি কিনা, এটার ক্ষেত্রে বৃষ্টিপাত কম ছিল, এটার ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি তো, কিন্তু টেম্পারেচার কিরকম আছে, গ্রাসল্যান্ডের মতো আছে। টেম্পারেচার গ্রাসল্যান্ডের মতো আছে কিন্তু বৃষ্টিপাত অনেক বেশি গ্রাসল্যান্ডের থেকে। তাহলে কি হবে, সেখানে দেখো টেম্পারেট ফরেস্ট, টেম্পারেট ফরেস্ট আছে, মানে আমাদের সুন্দরবন বলো বা আমাদের ভারতের যেসব ফরেস্ট গুলো আছে সেটা হচ্ছে এই ধরনের টেম্পারেট ফরেস্ট, মানে ভারতের তাপমাত্রা প্রায় একটু বেশি আর হচ্ছে বৃষ্টিপাত একটু বেশি হয়। কিন্তু আমরা যখন এটাতে চলে যাব, এটাতে দেখো বৃষ্টিপাত কোথায় গেছে, কত বেশি বৃষ্টিপাত, এখান থেকে যদি ধরি সব থেকে বেশি বৃষ্টিপাত না এটা, কিন্তু টেম্পারেচার আমাদের থেকে একটু বেশি। তাহলে এটা হচ্ছে ট্রপিক্যাল ফরেস্ট, ট্রপিক্যাল ফরেস্ট বা এটাকে বলা হচ্ছে রেন ফরেস্ট। রেন ফরেস্ট কি বলতো, অ্যামাজন ফরেস্ট, অ্যামাজন ফরেস্ট সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আর অনেক গরম, এটা হচ্ছে রেন ফরেস্ট। তাহলে এটা ওভারভিউ যদি হয় তাহলে কিরকম লাগবে, ধরো আমার কোশ্চেনে এরকম একটা গ্রাফ দিল, ঠিক আছে, এই গ্রাফে তোমাকে বললো যে ওভারভিউ, মানে এরকম মুখস্থ করতে হবে না যে একদম 150 থেকে এখানে 20 এই মান টান কিছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে, একটা জেনারেল আইডিয়া তোমাদের মনে রাখতে হবে, কারণ যাতে এরকম ধরো এখানে একটা দিল, এটা কি কি বায়োম, এটা তুন্দ্রা, এটা কি ডেজার্ট, এটা কি এখানে বৃষ্টিপাত অনেক বেশি গরম, কি হবে রেন ফরেস্ট বাট বা হচ্ছে ট্রপিক্যাল ফরেস্ট। তারপর ধরো এখানে দিল এটা কি গ্রাসল্যান্ড, এটা কি কনিফারাস ফরেস্ট, এটা কি এটা কি টেম্পারেট ফরেস্ট, টেম্পারেট ফরেস্ট, তাহলে এটা হয়ে গেল কি ট্রপিক্যাল, এটা টেম্পারেট, এটা কি গ্রাসল্যান্ড, আর এটা কি কনিফারেস্ট, এটা ডেজার্ট, আর এটা তুন্দ্রা। তাহলে হয়ে গেল, এরকম একটা জেনারেল আইডিয়া মনে রাখতে হবে, কিন্তু একদম মুখস্থ করে নিতে হবে না যে 20 ডিগ্রি থেকে একদম 150 ডিগ্রি এরকম পড়বে না, ঠিক আছে, পড়লে এরকম পড়বে যে এখানে তোমাকে আপনি একটা ব্লক করে দিল, বললো যে এটা কি কি ধরনের বায়োম, ঠিক আছে। তো এটা আর পড়ার দরকার নেই, এটা পড়ে নেবে বাড়িতে, ঠিক আছে। নেক্সট স্লাইড, ওইগুলোই বলা আছে, ঠিক আছে। এবার হচ্ছে হ্যাবিটেট, হ্যাবিটেট এতক্ষণ তো আমরা বায়োম পড়লাম, তারপর কমিউনিটি পড়লাম, ইকোসিস্টেম পড়লাম, আর পপুলেশন পড়লাম। হ্যাবিটেট হচ্ছে যে এতক্ষণ যেগুলো পড়লাম তার মধ্যে নিশ্চয়ই আমরা যদি একটা ইঁদুর দেখি, সেটা নিশ্চয়ই একটা পরিবেশে থাকে, তার একটা থাকার নিশ্চয়ই জায়গা আছে, সব জায়গাতে উঠে বেড়াবে না ইঁদুর, ঠিক আছে, থাকে তো, মানুষের একটা থাকার জায়গা আছে। তো একটা অর্গানিজম সে যেই জায়গাটা থাকে সেই জায়গাটাকেই বলা হচ্ছে হ্যাবিটেট, সোজা কথায় বাংলা ভাষায় একদম এখানে লেখা আছে এ প্লেস হোয়ার অ্যান অর্গানিজম অর এ কমিউনিটি অফ অর্গানিজম লিভস, মানে একটা সে জাস্ট যেই জায়গাটাতে থাকে সেটাকেই তার হচ্ছে হ্যাবিটেট বলা হয়। ধরো আমি যদি বলি যে এটা টাইগার, হ্যাবিটেট কি হবে, অবশ্যই ফরেস্ট হবে, ঠিক আছে। ধরলাম রুই মাছ, ঠিক আছে, রুই মাছ এটা একটা অর্গানিজম, কোথায় থাকে, জলে থাকে, তো জল হচ্ছে তার হ্যাবিটেট, ঠিক আছে। টাইগার হচ্ছে ফরেস্ট তার হ্যাবিটেট, দিস দ্য হ্যাবিটেট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাবিটেট তো বুঝলাম, কিন্তু হ্যাবিটেট কে রেগুলেট করে কারা, কারা রেগুলেট করে যে এখানে এ ধরনের একটা হ্যাবিটেট গড়ে উঠবে, ঠিক আছে। জল তো আর সব জায়গায় জমে যায় না গিয়ে, যে এখানে আজকে মনে হলো যে এখানে আচ্ছা এখানে কিছু রুই মাছ রাখতে হবে, এখানে জল জমিয়ে দেয়, এরকম তো নয়। আবার কোথাও মনে হলো যে আচ্ছা এখানে বাঘ নেই, না এখানে একটু জঙ্গল করে দিই বাঘ হয়ে যাবে, তো এরকম তো নয়, নিশ্চয়ই কোনো একটা ফ্যাক্টর আছে যেখানে হচ্ছে আমাদের এখানে জঙ্গলগুলো তৈরি হচ্ছে। এখানে আমাদের তমলুকে জঙ্গল তৈরি হয়নি, সুন্দরবনে হয়ে গেল। আবার ধরো কোথাও ডেজার্ট তৈরি হয়েছে, তো ডেজার্ট একটা হ্যাবিটেট, ডেজার্টে কি থাকে, উট থাকে, আমাদের এখানে থাকে উট, থাকে না তো। তাহলে
ডেজার্ট হচ্ছে একটা হ্যাবিটেট, তো সেই হ্যাবিটেট নিশ্চয়ই কোনো প্রাকৃতিক এনভায়রনমেন্ট দ্বারা তৈরি হয়েছে। তো কি ফ্যাক্টর যেটা ডেজার্ট তৈরি করছে, আবার কোথাও জঙ্গল তৈরি করছে, কোথাও অ্যাকোয়াটিক ইকোসিস্টেম তৈরি করছে, কি এখানে দেখো, হোয়াট আর দ্য কি এলিমেন্ট দ্যাট লিড টু সো মাচ ভেরিয়েশন ইন দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কন্ডিশন অফ ডিফারেন্ট হ্যাবিটেট। ঠিক আছে, কি ফ্যাক্টর গুলো কি যেগুলো হচ্ছে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল কন্ডিশনকে ডিফারেন্স করছে। ঠিক আছে, ধরো সমুদ্রের মাছ আর আমাদের এখানে পুকুরের মাছ দুটো কি সেম হবে? সমুদ্রের মাছকে এসে জলে রেখে দিলে মারা যাবে, তাহলে নিশ্চয়ই কোনো একটা কি ফ্যাক্টর আছে যেটা সমুদ্রের মাছকে, মানে সমুদ্রের হ্যাবিটেট গুলোকে আমাদের এমনি সুইট ওয়াটারের হ্যাবিটেট থেকে আলাদা করছে। নিশ্চয়ই কিছু ফ্যাক্টর আছে। তো তো সেই ফ্যাক্টর গুলো কি, সেগুলোকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেগুলো হচ্ছে এক জায়গার হ্যাবিটেট থেকে আরেক জায়গার হ্যাবিটেটকে পৃথক করছে। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আবার দু ধরনের হতে পারে, অ্যাবায়োটিক আর বায়োটিক। বায়োটিকটা এখন আমরা পড়ছি না, এটা পরে ক্লাসে পড়বো। ঠিক আছে, আজকে অ্যাবায়োটিক ফ্যাক্টর। অ্যাবায়োটিক ফ্যাক্টর মানে যেগুলা জীবিত না। ঠিক আছে, একটা ধরো অর্গানিজম বা পপুলেশন, সে ইন্টারাকশন করতে পারে, প্রথমেই বলে দিয়েছি, আর একটা অর্গানিজমের সঙ্গে ইন্টারাকশন করতে পারে। আর কার সাথে করতে পারে? এনভায়রনমেন্টের সঙ্গে। এনভায়রনমেন্ট মানে লাইট, টেম্পারেচার, ওয়াটার, এগুলোর উপরে ইন্টারাকশন করতে পারে। তো যখন অর্গানিজম টু অর্গানিজম ইন্টারাকশন হচ্ছে না, তখন সেকে বলবো বায়োটিক ফ্যাক্টর। ঠিক আছে, তো এখানে আমার একটা ইঁদুর গর্ত থেকে বেরোলো, সঙ্গে সঙ্গে কি হবে, তার চলে আসে প্রিডেটর, বিড়াল এসে খেয়ে চলে গেল, বায়োটিক ফ্যাক্টর। ঠিক আছে, ইঁদুরের ক্ষেত্রে প্রিডেশন হয়ে গেল, মারা গেল। ধরো তারপর আবার ধরো এই যে তুমি ঘর থেকে বেরোলে, তোমার করোনা হয়ে গেল, প্যাথোজেন বা প্যারাসাইট লেগে গেল। তো এগুলো হচ্ছে বায়োটিক ফ্যাক্টর, যেগুলো আমাদের উপর স্ট্রেস ক্রিয়েট করছে বা আমাদেরকে। তো এই দুটো ফ্যাক্টর যদি না থাকে, বায়োটিক বা অ্যাবায়োটিক ফ্যাক্টর যদি না থাকে না, তাহলে যে কোনো একটা পপুলেশন হু হু করে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো ফ্যাক্টর হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তাহলে কি হলো?